সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা একাদশ শ্রেণীতে অধ্যয়নরত সবাইকে উচ্চতর গণিত প্রথম পত্র ক্লাসে আমি গাজী গোলাম সোহরাব হাসান আবারও তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে উচ্চতর গণিত প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি এবং সপ্তম অধ্যায়, এই দুইটা অধ্যায়ের উপরে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা ষষ্ঠ অধ্যায়ে আমরা মোটামুটি বেশ কিছু জিনিস আলোচনা অলরেডি হয়ে গেছে। আজকে আমি ষষ্ঠ অধ্যায়ের থেকে কিছু লেখচিত্র তোমাদেরকে দেখাবো, কিভাবে ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ কাগজে লেখচিত্র অঙ্কন করা হয় এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই দুইটা থেকে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা প্রথমেই আমরা কিভাবে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র আমরা গ্রাফ কাগজে অঙ্কন করব সেটাই আমরা দেখাবো। শিক্ষার্থীরা দেখো, এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু sin x এর লেখচিত্র অঙ্কন করো, যেখানে x মাইনাস 360 থেকে প্লাস 360 পর্যন্ত, অর্থাৎ আমরা sin x এর গ্রাফটা আনবো। ঠিক আছে, তোমরা উচ্চ মাধ্যমিকে আসার পরে হয়তো লেখচিত্র অঙ্কন করা এটাই তোমাদের প্রথম, এবং জিনিসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যবহারিকেও আমরা এগুলা নিয়ে আলোচনা করি, ব্যবহারিকে আমাদের প্র্যাকটিক্যালও এগুলা করা হয়, এবং সৃজনশীল অংশেও আমাদের লেখচিত্র থেকে অনেক কিছু থাকে। তো এখানে শিক্ষার্থীরা y ইকুয়ালস টু sin x এর লেখচিত্র আজকে আমরা অঙ্কন করব, যার এখানে দেওয়া আছে মাইনাস 360 থেকে প্লাস 360। প্রথমে আমরা লেখচিত্র অঙ্কন করার জন্য আমাকে কি কি কাজ করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি, একটু দেখে নেই আমরা এখানে কি কি আমরা এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। y ইকুয়ালস টু sin x, x এর কয়েকটি মানের জন্য y ইকুয়ালস টু sin x হতে y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করা, অর্থাৎ আমরা এখানে x এর মানগুলা দিব, সেখান থেকে আমরা y এর যে মানগুলা পাবো। তবে অবশ্যই আমার এখানে মাইনাস 360 থেকে প্লাস 360 পর্যন্ত অবশ্যই তার রেঞ্জটা এখানে থাকতে হবে। এখানে x এর মানগুলো আমরা 30 ডিগ্রি এর ব্যবধানে নিয়েছি, 30 ডিগ্রি ব্যবধানে 30 ডিগ্রি ব্যবধানে নিয়েছি, কারণ আমার এখানে মাইনাস 360 থেকে প্লাস 360, তো ব্যবধানটা একটু বেশি নিতে হয়েছে কারণ আমার অনেক রেঞ্জটা অনেক বড়। y ইকুয়ালস টু sin x এর মান আমরা আসন্ন 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আমরা নিয়েছি। x এবং y এর মানগুলো নিচের তালিকায় আমরা একটা তালিকা করতে হবে। আমরা লেখচিত্র আঁকতে গেলে প্রথমত আমরা এখানে একটা টেবিল তৈরি করতে হয়। ঠিক আছে, সেই টেবিলটা তৈরি করতে হয়, তারপরে সেই টেবিলের আলোকে আমরা গ্রাফ কাগজে স্কেল নির্ধারণ করতে হয়, তারপরে আমরা ওই স্কেল অনুযায়ী আমরা লেখচিত্র অঙ্কন করব। এখানে y এর মান, x এর মান, x এর যেই মানগুলো দিব সেগুলো হবে ডিগ্রিতে, আর y এর মানগুলো আমরা পাবো, x এর মান দিলে যেটা পাবো সেটা হবে y এর মান। এইভাবে আমরা একটা ছক তৈরি করব। এখানে শিক্ষার্থীরা, এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা প্রত্যেকটা ব্যবধানটা যত কম নেব তত আমাদের জন্য গ্রাফ কাগজটা তত স্মুথ হবে, গ্রাফটা তত স্মুথ হবে। কারণ কি, ব্যবধান বেশি হলে আমাদের গ্রাফটা স্মুথ হবে না। ব্যবধানটা আমরা কম নেওয়ার চেষ্টা করব, এটা একটু মাথায় রাখতে হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো, এইখানে আমরা যেই
টেবিলটা তৈরি করেছি, যে চার্টটা আমরা তৈরি করেছি, এখানে একটু লক্ষ্য করো। এক্স এর মান 0, 30, 60, 90, 120, 150 এভাবে আমরা 360 ডিগ্রি পর্যন্ত দিলাম, 0 থেকে 360 পর্যন্ত। তাহলে 0 থেকে 360 পর্যন্ত আমরা এক্স এর মান বসিয়ে দিলে আমরা ওয়াই এর মান পাবো। সাইন 0 মান 0, সাইন 30 মান হাফ, 60 মান √3/2, এভাবে সাইন 90, 120, 150 এগুলো আমরা বের করে দিলাম। তারপরে আবার নেগেটিভ মানগুলো আমরা নিতে হবে। -30 থেকে 0 যেহেতু আমার -30, -60, -90, -120 এভাবে আমরা -360 পর্যন্ত প্রত্যেকটা এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর প্রত্যেকটা মান আমরা নির্ণয় করব। তারপরে আমরা এগুলাকে গ্রাফ কাগজে স্থাপন করার আগে আমরা স্কেল নির্ধারণ করব। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে এভাবে একটা চার্ট আমাদেরকে তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমার ব্যবধানটা যত কম হবে তত আমাদের গ্রাফটা স্মুথ হবে। এই জিনিসটা হলো আমাদের এখানে মূল ইম্পর্টেন্ট বিষয়। আর আমার এক্স এর তো দেওয়াই থাকবে যে কত থেকে কত পর্যন্ত আমার রেঞ্জটা দেওয়া থাকবে। তো শিক্ষার্থীরা আমরা চার্টটা একটু দেখে নেই কিভাবে আমরা চার্টটা নেব। এটা অবশ্য এক একটা লেখচিত্রের জন্য আমরা এক এক রকম হবে। তোমাদের এখানে ঘাবড়ানোর কিছু নেই। আমরা সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা ব্যবধানটা কম নেব এবং স্কেল নির্ধারণটা আমরা সঠিকভাবে করব, তাহলে আমাদের গ্রাফে আর কোনো ভুল হবে না। এখন স্কেল নির্ধারণটা আমরা কিভাবে করব? এক্স অক্ষ বরাবর আমরা স্কেলটা নির্ধারণ করব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। আমরা গ্রাফ কাগজে যখন আমরা লেখচিত্র অঙ্কন করব, আমার প্রথম কাজই হবে আমার অক্ষগুলোকে সঠিকভাবে বসাতে হবে। সেটা বসানোর সময় আমার খেয়াল রাখতে হবে যে আমার ধনাত্মক দিকে এবং ঋণাত্মক দিকে কতটুকু আছে। এখন আমি যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি গ্রাফ কাগজে এমন জায়গায় প্লেস করি যে আমার ধনাত্মক দিকে এবং ঋণাত্মক দিকে যদি ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে আমার গ্রাফটা স্মুথ হবে না। উভয় দিকে আমার গ্রাফটা আমরা সঠিকভাবে গ্রাফটা অঙ্কন করতে পারবো না। সেই জন্য আমরা আমাদের খেয়াল রাখতে হবে আমার ধনাত্মক দিকে এবং ঋণাত্মক দিকে বিষয়টা খেয়াল রেখে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নির্ধারণ করব। তারপরে আমরা দেখবো এক্স অক্ষ বরাবর আমরা কত ডিগ্রি, আমরা এক্স এর মান দিয়েছি ডিগ্রিতে, আমার ব্যবধান 30 ডিগ্রি ছিল। তাহলে আমার -360 ডিগ্রি থেকে +360 পর্যন্ত। তাহলে আমার এখানে -360 থেকে 30 ডিগ্রি যদি আমরা ব্যবধানে নেই, তাহলে আমার এক বাহু যদি আমি 15 ডিগ্রি ধরি, তাহলে আমার 360 পর্যন্ত, তাহলে আমার কত হচ্ছে, এক বাহুতে যদি 15 ডিগ্রি ধরি তাহলে আমার 10 বাহুতে 150, 20 বাহুতে 300 এবং 360 ডিগ্রি। অর্থাৎ আমার 20টা ছোট বর্গক্ষেত্রের বাহু, 20টা ছোট বর্গ নিতে হবে। অর্থাৎ আমরা যদি 20টা ছোট বর্গ নেই বা তার চেয়ে একটু বেশি হবে। এখন আমরা যদি এক বাহু 15 ডিগ্রি না ধরি বা তার চেয়ে যদি আমরা বেশি ধরি, তাহলে এটা লেখচিত্রটা ছোট হয়ে যাবে। আর যদি তার চেয়ে কম ধরি তাহলে আবার এটা আমার অসামঞ্জস্য হয়ে যাবে। এই জন্য আমরা এমন ভাবে ধরবো যাতে আমার স্মুথ হয়। তাহলে আমার এক্স অক্ষ বরাবর ছোট বর্গ এক বাহু 15 ডিগ্রি ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর ছোট বর্গের 10 বাহু সমান 1। ওখানে আবার বাহু বেশি ধরেছি, একক কম ধরেছি, কারণ এখানে আবার সর্বনিম্ন মান হলো -1 এবং সর্বোচ্চ হলো, দেখো এখানে কত 1 আর এখানে কত 1, -1 আর 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি 10 বাহু 10 বর্গ যদি এক একক না ধরি, তাহলে আমার এটা অসামঞ্জস্য হয়ে যাচ্ছে, কারণ আমার এখানে ওয়াই অক্ষ বরাবর সবগুলো মানই একের চেয়ে ছোট।
0.5, 0.87, -0.5, -0.87। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানে আমার ঘর বেশি ধরতে হবে, এককটা কম ধরতে হবে। এই যে সামঞ্জস্যটা করা, এটাই হলো আমার গ্রাফ কাগজের মূল আলোচ্য বিষয়, যে আমরা স্কেলটা কিভাবে ধরবো। স্কেলটা আমরা এক্স অক্ষ বরাবর যতটুকু দরকার, যতটুকু সামঞ্জস্য হয়, ঠিক ওয়াই অক্ষ বরাবর ওটা খেয়াল রেখে আমরা ধরতে হবে। এখন আসো, নির্ধারিত স্কেল অনুযায়ী তালিকাভুক্ত বিন্দুগুলি ছক কাগজে যদি আমরা স্থাপন করি, তাহলে বিন্দুগুলো যোগ করলে আমরা সাইন এক্স এর লেখচিত্র পাবো। ঠিক আছে, তাহলে আমার x ইকুয়ালস টু -360 থেকে +360, এটা প্লাস হবে, তোমরা একটু ঠিক করে নিও, এর মধ্যে অঙ্কন করা হয়েছে। তাহলে আমার লেখচিত্রটা অনেকটা এই ধরনের চলে আসছে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা এই লেখচিত্রের মধ্যে একটু খেয়াল করো যে এখানে -270 1 আর সর্বোচ্চ, আর সর্বনিম্ন নিচের দিকে দেখো -90 -1। আবার এখানে আসো -270 -1, 90 +1, তাহলে উপরের দিকে হলো 1, নিচের দিকে হলো -1, 1 -1। তাহলে বেজোড় গোলার বেলায় -270 -90 +90 +270, এগুলাতে আমি কি পাচ্ছি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাচ্ছি বেজোড়ের বেলায়। আর 360 এখানে কি পাচ্ছি, 0। 180 তে পাচ্ছি 0, 180 তে 0, 360 এ 0, অর্থাৎ 180 এর গুণিতক গুলার মধ্যে আমরা পাচ্ছি 0, আর বেজোড় গুলাতে আমরা পাচ্ছি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। আবার দেখো গ্রাফটা কিভাবে গিয়েছে, দেখো এটা মূলবিন্দু দিয়ে পাস করেছে, এটা মূলবিন্দু দিয়ে গমন করেছে, অর্থাৎ সাইন এক্স এর লেখচিত্রটা মূলবিন্দুগামী। এটা একটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। তো লেখচিত্র আঁকার পরে আমরা অবশ্যই বৈশিষ্ট্য লিখতে হবে, কারণ বৈশিষ্ট্য ছাড়া আমাদের লেখচিত্রটা কোনো ভ্যালু নেই। তা আমরা বৈশিষ্ট্যটা একটু দেখে নিই, কি কি বৈশিষ্ট্য আছে আমার এই লেখচিত্রের। তাহলে কি দাঁড়াইলো লেখচিত্রটা, আমি যে একটু আগে বলেছি মূলবিন্দুগামী, লেখচিত্রটি অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। অবিচ্ছিন্ন অর্থাৎ অবিচ্ছিন্ন কথার মানেটা হয়তো তোমরা বুঝতে পারবে, যখন আমরা দুটা জিনিস যখন ইন্টারসেক্ট করবে তখনই সেটা বিচ্ছিন্ন। কিন্তু এখানে কি হয়েছে, এটা কি ইন্টারসেক্ট করেনি, এটা এখানে এসে আবার এখানে টার্ন করেছে, আবার এখান থেকে উপরে এভাবে টার্ন করেছে, আবার এখানে। সো এটা আমরা বলতে পারি এটা কন্টিনিউয়াস, অর্থাৎ অবিচ্ছিন্ন। কোথাও এটা বিচ্ছিন্ন বা কোথাও এটা ছেদ করেনি, কোথাও এটা বিচ্ছিন্ন না। তো সো আমরা বৈশিষ্ট্য মূলবিন্দুগামী, অবিচ্ছিন্ন, সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, x এর মান যদি 90 ডিগ্রি বেজোড় হলে, 90 ডিগ্রি এর সহগ যদি বেজোড় হয়, তাহলে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান আমরা লেখচিত্রে দেখেছি 90 -90 270 -270 এ আমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পেয়েছি। মূলবিন্দু এবং 180 ডিগ্রি বা পাই এর গুণিতক, সেখানে sin x এর মান 0, অর্থাৎ মূলবিন্দু 0 0 180 360 এই মানগুলোর জন্য আমরা sin x এর মান 0 পেয়েছি। যেহেতু sin 2n π + x = sin x, 0 ডিগ্রি থেকে 360 এর মধ্যে অঙ্কিত লেখচিত্র ডানে ও বামে পর্যায়ক্রমে পাওয়া যাবে। যাই হোক, আমাদের এখানে মূল বৈশিষ্ট্য 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, বৈশিষ্ট্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি শিখলাম, যে আমরা লেখচিত্র অঙ্কন করব। প্রথম কাজটা কি, আমার একটা আমার এই টেবিল তৈরি করতে হবে। তারপরে সেটার মধ্যে আমরা x অক্ষ এবং y অক্ষ বরাবর মানগুলোকে আমরা স্কেলের মাধ্যমে স্কেল নির্ধারণ করব। স্কেল নির্ধারণ করে এবং স্কেলটা নির্ধারণ করার সময় আমি যে কথাগুলো বলেছি সেগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। তারপরে আমরা লেখচিত্রের বৈশিষ্ট্য লিখব। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি আরেকটা লেখচিত্র। এখানে y = cos 2x। একই কাজ আমাদের 0 থেকে 360 ডিগ্রির মধ্যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y = 2 দশমিক স্থান পর্যন্ত আমরা মান নিয়েছি এবং ব্যবধানটা নিয়েছি 15 ডিগ্রি। এবার কিন্তু আমরা ব্যবধানটা কমিয়ে দিয়েছি। এর আগে ছিল 30 ডিগ্রি, এখন যেহেতু এর আগে -360 থেকে +360 ছিল, এই জন্য আমরা একটু 30 ডিগ্রি ব্যবধানে নিয়েছি। এখন আমরা আবার 15 ডিগ্রি ব্যবধানে নিয়েছি
অর্থাৎ আমার একটা শুরুই হবে 0 থেকে 360 পর্যন্ত। তাহলে আমার টেবিল বা চার্টটা আমার অনেকটা এই ধরনের হয়। 15 ডিগ্রি, 30, 45, 60, 75, 90 এভাবে আমরা মানগুলা নিলাম। নেওয়ার পরে আমরা এইগুলো আমরা নেওয়াটা খুব সহজ। এক্স এর মান দিব। এক্স এর মানের জন্য 0 ডিগ্রির জন্য ওয়াই এর যে মানটা পেয়েছি 15 ডিগ্রির জন্য, 30 ডিগ্রির জন্য, 45 ডিগ্রির জন্য, 60 ডিগ্রির জন্য, এইভাবে আমরা 360 পর্যন্ত 15 ডিগ্রি ব্যবধানে আমরা মানগুলা কালেক্ট করে নিব। স্কেল নির্ধারণে যে আমরা x অক্ষ বরাবর যেহেতু আমরা 15 ডিগ্রি ব্যবধানে নিয়েছি 360 ডিগ্রি পর্যন্ত, তাহলে 360 কে 15 দিয়ে ভাগ দিলে আমরা 20টার ঘর বা তার চেয়ে একটু বেশি লাগছে, সেই জন্য আমরা 5 ডিগ্রি দিয়েছি। সরি, 5 দিয়ে ভাগ দিলে 5 7 35। হ্যাঁ, তাহলে এক বাহু যদি 5 ডিগ্রি দেই তাহলে আমার 360 ডিগ্রির জন্য কয়টা লাগছে? একটা বাহু, অর্থাৎ x অক্ষ বরাবর প্রতি এক বাহু অর্থাৎ ছোট বাহুগুলা 5 ডিগ্রি, এবং y অক্ষ বরাবর প্রতি 10 বাহু 1 একক। তাহলে আমরা x অক্ষ বরাবর এক বাহুতে 5 ডিগ্রি নিয়েছি এবং y অক্ষ বরাবর একটু কম নিয়েছি। ঠিক আছে, এইভাবে আমরা লেখচিত্র অঙ্কন করব। দেখো আমাদের লেখচিত্রটা এই ধরনের হয়ে গেল। তাহলে এখানে বৈশিষ্ট্যটা কি? এটা কিন্তু মূলবিন্দু দিয়ে যায়নি। ঠিক আছে, তাহলে আমার এখানে বৈশিষ্ট্যটা কি দাঁড়ালো? যে লেখচিত্রটি মূলবিন্দুগামী নয়। তাহলে cos x টা মূলবিন্দুগামী নয়, sin x টা মূলবিন্দুগামী, অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস। এই যে কন্টিনিউয়াস, অর্থাৎ কোথাও দুইটা ইন্টারসেক্ট করে নাই। সর্বোচ্চ মান 1 এবং -1, অর্থাৎ sin x এবং cos x এর রেঞ্জ হলো -1 থেকে 1 পর্যন্ত। আর ডোমেইন তো সকল বাস্তব সংখ্যা। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে। এখানে আরেকটা লেখচিত্র দিয়েছি, sin x = cos x 0 থেকে π/2। এগুলা সব একই জিনিস। শিক্ষার্থীরা তোমরা খালি একটু দেখে যাও। sin x এবং cos x এর লেখচিত্র দুইটি যে সকল বিন্দুতে ছেদ করে তাদের ভূতসমূহ প্রদত্ত সমীকরণের সমাধান। অর্থাৎ আমরা এখানে sin x = cos x, এখানে কিন্তু y = sin x বা y = cos x নাই। তাহলে আমরা শুধুমাত্র ভুজ x এর মানগুলা তার সমাধান। তাহলে আমরা x এর জন্য sin x এবং cos x, তাহলে আমরা sin x এর জন্য আমরা এই মানগুলো পেয়েছি, cos x এর জন্য আমরা এই মানগুলো পেয়েছি। তাহলে আমরা x অক্ষ বরাবর এক বাহু 15 ডিগ্রি করে ধরেছি। এটা তোমরা শিক্ষার্থীরা যেটা স্মুথ হয়, আমার ডিফারেন্সটা যত কম নেওয়া যায় আমরা সেই অনুযায়ী নিব। এবং y অক্ষ বরাবর 10 বাহু 1 একক, কারণ আমার আছেই সর্বোচ্চ 1। তাহলে 10 বাহু যদি 1 একক নেই তাহলে 0.1 10/1। সেই হিসাবে আমার লেখচিত্রটা যাতে আমার সুন্দর হয় সেইভাবে আমরা ধরে নিব। এই হলো আমার লেখচিত্রটা। ঠিক আছে, অর্থাৎ এখানে ইন্টারসেক্ট করেছে x অক্ষ বরাবর এক বাহু 15 ডিগ্রি, তাহলে এক বাহু, দুই বাহু, তিন বাহু, 3 15 45 ডিগ্রি, তাই না? সো আমার লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে প্রদত্ত ব্যবধির মধ্যে ছেদবিন্দুর ভুজ 45 ডিগ্রি। আমার শুধু ভুজটা চেয়েছে পাই। সুতরাং নির্ণয় সমাধান x = π/4। তো আমরা এইভাবে লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করার জন্য আমার মূল জিনিসটা হলো তার কিভাবে আমরা স্কেলটা নির্ধারণ করব এবং ডাটাগুলো আমরা টেবিলটা কিভাবে তৈরি করব, এবং তার বৈশিষ্ট্যগুলো অবশ্যই লিখতে হবে। প্রত্যেকটা লেখচিত্র sin x, cos x, tan x প্রত্যেকেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। তাহলে আমাদের প্রথম এই 6.1 ষষ্ঠ অধ্যায়ে আমরা লেখচিত্র একটা গুরুত্বপূর্ণ, এটা থাকবেই। আমরা কিভাবে লেখচিত্র এঁকেছি সেটা আমরা একটু তোমাদেরকে সংক্ষিপ্তভাবে দেখালাম। আর তোমরা বাসায় বই দেখে একটু গ্রাফ কাগজ নিয়ে একটু প্র্যাকটিস করবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে আমরা এটা বই থেকে সংগৃহীত যে ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল কি, অর্থাৎ পিরিয়ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি।
পর্যায় বলা হয় যদি f of theta plus t equals to f of theta হয় এবং t এর সর্বনিম্ন যে মানের জন্য সম্পর্কটি সত্য হয় তাকে ফাংশনটির পর্যায়কাল বলে। অর্থাৎ f of theta plus t যদি f of theta হয়, t এটার সর্বনিম্ন মানের জন্য সম্পর্কটি সত্য হয়, তবে এটাকে পর্যায়কাল বলে। দেখ আমরা এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে cos theta sin theta ফাংশনের পর্যায় হলো 2π, কেননা এই যে দেখো sin theta 2π plus theta 4π 6π হলে সবসময় sin theta sin thetaই থাকে, cos thetaও সেম, অর্থাৎ তাহলে sec theta cosec theta সেম, তাহলে আমার sin theta এবং cos theta পর্যায় হলো 2π। tan theta cot theta ফাংশন দ্বয়ের পর্যায় হলো π, তাহলে sin cos এর পর্যায় হলো 2π, tan cot এর পর্যায় হলো π। শিক্ষার্থীরা এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা পর্যায় কিন্তু এমসিকিউ তে সবসময় একটা দেই। কেন tan cot এর পর্যায় পাই, এখানে দেখতে পাচ্ছ tan π plus theta 2π plus theta 3π plus theta, হ্যাঁ cot π plus theta 2π equals to, কোন পর্যায় ফাংশনের পর্যায়কে থিটা এর সহগ দ্বারা ভাগ করলে পর্যায় পাওয়া যায়। অর্থাৎ ফাংশনের পর্যায়টাকে যদি থিটা এর সহগ দ্বারা ভাগ করি তাহলে এটা পর্যায় পাওয়া যায়। যাক আমরা এতে এখানে দেখো এই জায়গাটা দেখো, শুধু আমরা মনে রাখবো যে সাইন এবং কস এর পর্যায় হলো 2π আর tan এর পর্যায় হলো π, tan cot। তাহলে sin cos এর পর্যায়টা কি 2π বাই b, ঠিক আছে? তা বিটা কি আমার থিটা এর সহগটা, থিটা এর সহগটা। এখানে আবার একটু কথা আছে, যদি আমার পাওয়ারটা এই যে ঘাতটা যদি আবার জোড় বেজোড় হয়, n যদি বেজোড় হয় তাহলে হবে 2π বাই b অর্থাৎ থিটা এর সহগটা, আর n যদি জোড় হয় তাহলে π বাই b, ঠিক আছে? এই দুটো হলো আমার একটু সংক্ষেপে আমরা মনে রাখবো এমসিকিউ সলভ করার সময়। যদি আমার ঘাতটা বেজোড় হইলে 2π আর জোড় হইলে π বাই b, b হলো আমার থিটা এর সহগটা। tan এর বেলায় জোড় বেজোড় এটা সরাসরি π বাই b, ঠিক আছে? b হলো আমার এখানে x এর সহগ বা থিটা এর সহগ। তাহলে এখানে একটা एग्जांपल আমরা দেখি যে sin 3x cos 2x এর পর্যায়। তাহলে এখানে sin এর ঘাত কত 1, যেহেতু আমার একটা হলো বেজোড় তাহলে বেজোড় হলে আমরা বলছি 2π বাই b, b হলো আমার x এর সহগটা থিটা এর সহগটা, তাহলে 2π বাই 3। একই ভাবে cos 2x, cos এর ঘাত 1, ঘাত বলতে আমরা যদি এটা cos স্কয়ার হতো তাহলে 2 হতো, cos যেহেতু 1 ঘাত, তাহলে এখানে যদি আমার n এর মান বেজোড় তাহলে 2π বাই b হলো আমার x এর সহগ 2π বাই 2। তাহলে আমার sin 3x এর ঘাত পেলাম, পর্যায় পেলাম 2π বাই 3 এবং cos 2x এর পর্যায় পেলাম 2π বাই 2। এখন এই দুইটাকে আমরা কি করব, লসাগু করব, 2π বাই 3 এবং 2π বাই 2 এর লসাগু। তো আমরা শিক্ষার্থীরা নিচের ক্লাসে আমরা করেছি যে দুইটা ভগ্নাংশের লসাগু বা গসাগু বের করার নিয়ম আমরা জানি, লসাগু বের করে লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু, এটা আমরা নিচের ক্লাসে জানি। আমরা যদি না জেনে থাকি আবার একটু জেনে নেই, দুটি ভগ্নাংশের লসাগু লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। তাহলে এখানে লব কে 2π আর 2π, তাহলে লসাগু হলো 2π, আর হর এর গসাগু 3 আর 2 এর গসাগু হলো 1, অর্থাৎ এত এর পর্যায় হলো 2π। তাহলে এইভাবে যদি কোনো ফাংশন দেওয়া থাকে তার পর্যায় আমরা আলাদা আলাদা বের করে তার লসাগু করে নিব। তাহলে আমার এখানে মনে রাখতে হবে sin cos এর পর্যায় 2π, tan cot এর পর্যায় π, কিভাবে পর্যায়টা বের করে আমরা সেটা একটু তোমাদেরকে দেখালাম। আর একটা एग्जांपल sin x/3 cos x/2। তাহলে sin x/3 এর পর্যায় যেহেতু sin এর ঘাত 1 তাহলে 2π বাই b, তাহলে x এর সহগ আবার 1/3, থিটা এর সহগ 1/3, তাহলে 2π বাই 1/3 6π। আবার cos x/2 এর পর্যায় একই ভাবে যেহেতু এটাও ঘাত 1 তো সো আমার 2π বাই b অর্থাৎ সহগটা x এর সহগ হাফ, 2π বাই হাফ 4π। তাহলে 6π আর 4π এর লসাগু করে ফেললে 12π, যেহেতু এটা ভগ্নাংশ না। তারপরেরটা যে একটু অন্যরকম, এখানে আবার আমরা sin to the power 4x plus cos to the power 4x এটাকে আবার আমরা সূত্র ভাঙিয়ে দিলাম a plus b whole square minus 2ab। তারপরে আবার এটার মান 1, এটার মান 8। এখন আমরা sin 2x এর sin স্কয়ার 2x এর পর্যায় বের করব। এটা আমরা সরাসরিও একটা
লিখতে পারি যে যেহেতু ঘাত 2 তাহলে পাই বাই ঘাত 1 বেজোড় হইলে 2 পাই বাই আর জোড় হইলে পাই বাই সহগ, তাহলে পাই বাই 2 আমরা সরাসরি লিখতে পারি। ঠিক আছে, কারণ আমরা একটু আগে দেখেছি যে ঘাত যদি জোড় হয় তাহলে পাই বাই, আর বেজোড় হইলে 2 পাই ডিভাইডেড বাই, তাহলে ঘাত যেহেতু জোড় সরাসরি পাই বাই, আর যেহেতু সহগটা হলো x এর সহগ 2 তাহলে পাই বাই 2। যদিও এখানে একটু এটাকে এক্সপ্লেইন করে লিখেছে। সাইন কিউব একইভাবে, যেহেতু ঘাত বেজোড় যেহেতু তাহলে 2 পাই ডিভাইডেড বাই x এর সহগ কত 1, 2 পাই বাই 1। এখানে যেহেতু জোড়, তাহলে জোড় হইলে আমার 2 পাই বাই x এর সহগ কত 1। এখানে একটু এক্সপ্লেইন করে লিখেছে, আমরা সরাসরি শুধু এটাই মনে রাখবো, বেজোড় হইলে কি হয়, জোড় হইলে কি হয়। ঠিক আছে, তাহলে আমরা পর্যায় কিভাবে বের করে একটু দেখে নিলাম। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে একটু শর্টকাট টেকনিক অনলি ফর এমসিকিউ, আমরা এমসিকিউ তে যদি আমরা পর্যায় বের করতে দেই কিভাবে করব। সাইন কস সেক কোসেক ফাংশনগুলোর পর্যায় 2 পাই বাই চলকের সহগ, 2 পাই বাই চলকের সহগ, যেটা আমি একটু আগে বলেছি থিটা এর সহগটা, যখন ঘাত বেজোড়। যদি পাই বাই চলকের সহগ যখন ফাংশনগুলির ঘাত জোড়, এটা কার বেলায়, সাইন কস এর বেলায়। বেজোড় হইলে 2 পাই বাই আর জোড় হইলে পাই বাই চলকের সহগ এর পরম মান। এইটা দুইটা যদি আমরা এমসিকিউ করার সময় এমসিকিউ তে যদি পর্যায় বের করতে দেই, আমরা খুব সহজে এই দুইটা টেকনিক দিয়ে আমরা বের করে ফেলবো। এটা একটু তোমরা শিক্ষার্থীরা একটু নোট রাখো, আমরা পরবর্তীতে এটা কাজে লাগাবো। একটা এক্সাম্পল দেখো, সাইনের ঘাত কত 1, তাহলে 2 পাই, x এর সহগ কত 3 ডিভাইডেড বাই 3, শেষ। তারপরটা দেখো, cos স্কয়ার 2 থিটা এর নিয়মিত ব্যবধান পাই বাই 2, এখানে cos এর ঘাত 2, তাহলে এখানে ঘাত কত 2 জোড়, তাহলে পাই বাই থিটার সহগ 2, শেষ। এইভাবে আমরা খুব সংক্ষেপে আমরা পর্যায় নির্ণয় করব। একটু মার্ক করে রাখো শিক্ষার্থীরা, এগুলা কিন্তু এমসিকিউ করার সময় আমরা মনে রাখবো। বইও আছে, তোমরা সাধারণত দেখা যায় যে স্টুডেন্টরা বই ঘাটাঘাটি করলে অবশ্যই তোমরা একটু ভালো করে যদি দেখো এক্সারসাইজের অনুশীলনীর আমরা অঙ্কগুলা করার আগে একটু উদাহরণের দিকে একটু খেয়াল করলে, লক্ষ্য করলে আমরা দেখবো যে অনেক কিছুই আছে, তবে একটু ধৈর্য ধরে তোমাদেরকে পড়তে হবে। এখানে এই কথাগুলা উল্লেখ আছে। tan কটের বেলায় পাই বাই চলকের সহগ, শুধু পাই বাই চলকের সহগ, জোড় ও বেজোড় উভয় ঘাতের জন্য। এই কথাটা মাথায় রাখবে, জোড় এবং বেজোড় উভয়টার জন্য, কিন্তু সাইন কসে কিন্তু আবার সেটা না, সেখানে জোড়ের জন্য আলাদা, বেজোড়ের জন্য আলাদা। তারপরে আসো, এখানে একটা এক্সাম্পল আমরা দিয়েছি, দেখো কট, তাহলে পাই বাই, যেহেতু ঘাত বেজোড়, জোড় বেজোড় সবার জন্য tan কটে আমরা সেম পাই বাই সহগটা কত থিটা সহ 5/7, শেষ। এইভাবে আমরা পর্যায় নির্ণয় করব। শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি আলোচনা করলাম? এই পর্যায় আলোচনা করেছি, লেখচিত্র আলোচনা করেছি। তারপরে আসো, এখানে একটা ছোট্ট একটা জিনিস আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে, এই যে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা হয়তো তোমরা নিচের ক্লাসে করে থাকতে পারো, আমি তোমাদেরকে আবার একটু রিমাইন্ডার দিচ্ছি। এখান থেকে এই ধরনের এমসিকিউ গুলা বা ছোট ছোট অঙ্কগুলা 2 মার্কের জন্য খুব বেশি আসে। ঘন্টা এবং মিনিটের কাটার ডিফারেন্সটা আমরা সরাসরি এইভাবে বের করি, 60h - 11m/2 ডিগ্রি। আমার কিছু করা লাগবে না, শুধুমাত্র ঘন্টা, যত ঘন্টা বলবে সেই মানটা এখানে বসিয়ে দিব, আর যত মিনিট বলবে এখানে বসিয়ে দিব। 60 এবং 11 এখানে কোন ইয়া হিসেবে থাকবে, ডিভাইডেড বাই 2 ডিগ্রি। এখন তাহলে আমরা কোনটা পেয়ে যাব, এইভাবে আমরা কোনটা বের করব, ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ। এখন আসো, যদি আমার এই মানটা যদি আমার 180 এর চেয়ে বেশি হয়, তাহলে অবশ্যই 360 এর থেকে এই মানটাকে বিয়োগ করতে হবে। এটা কখন? যদি আমার এই শর্ত অনুযায়ী, এই শর্তের মধ্যে মান বসিয়ে দিলে ঘন্টা এবং মিনিটের মান যদি আমার 180 এর চেয়ে বেশি হয়, তাহলে 360 থেকে এটাকে বিয়োগ করে দিতে হবে। যেমন ধরো ঘড়িতে সময় 2 ঘন্টা 30 মিনিট, তাহলে 60 × 2 - 11 × 30/2, এটা কত হয়ে গেল?
105, তাহলে ঠিক আছে 180-র চেয়ে কম। কিন্তু যদি আমার 180-র চেয়ে বেশি হয়ে যায়, যেমন এটা এখানে 10টা 20 মিনিট, 10টা 20-এর মধ্যবর্তী কোণ বসিয়ে দিলাম, কত হইলো 190। 180-র চেয়ে বড়, তাহলে 360 থেকে 190 বিয়োগ করে 170। এটা আমরা মাঝখান দিয়ে একটা ক্ষুদ্র জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হয়তো কেউ কেউ হয়তো নিচের ক্লাসে 9 10 হয়তো করেছো, এটা আবার একটু দেখে নাও। তাহলে 60h - 11m ডিভাইডেড বাই 2 ডিগ্রি, এটা হলো ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ। যদি আমার 180-র চেয়ে বেশি হয়, তাহলে সেটা আমার 360 থেকে বাদ দিতে হবে। ক্ষুদ্র জিনিস, বাট এমসিকিউ বা 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। শিক্ষার্থীরা, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা আমরা 9 10-এও করেছি, আবার একটু দেখব। থিটা সংযুক্ত কোণ বলতে কি বোঝায়? মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, অর্থাৎ কোয়াড্রেন্টের যে বিষয়টা, ঠিক আছে? সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের নিয়মটা একটু দেখে নাও, কিভাবে আমরা অনুপাতটা নির্ণয় করব। 90 ডিগ্রির সহগ, এই যে দেখো 90 ডিগ্রির সাথে n গুণ প্লাস থিটা অথবা মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি বা কম। আবার 90 ডিগ্রির সহগটাকে n ধরেছি, এইভাবে আমরা অনুপাতটা নির্ণয় করব। n যে কোনো পূর্ণ সংখ্যা, থিটা হলো সূক্ষ্ম কোণ, তবে থিটা স্থূল কোণ হলেও এই নিয়ম প্রযোজ্য। অনুপাতের চিহ্ন নির্ণয়ের জন্য কোয়াড্রেন্ট নিয়ম বা চতুর্ভাগ নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে নিয়মটা দেখে নাও একটু, n × 90 ডিগ্রি প্লাস অর মাইনাস থিটা। তাহলে প্রত্যেকটা কোয়াড্রেন্টের প্রত্যেকটা ঘরই তো আমার 90 ডিগ্রি করে, তাই না? সেই হিসাব করে আমরা এই সিস্টেমটা, n যদি জোড় হয় ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, আর যদি n বেজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। এই একটা ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ 90 ডিগ্রি সহগ যদি আমার বেজোড় হয়, তাহলে সাইনটা কস হবে, কসটা সাইন হবে, কট ট্যান এগুলা চেঞ্জ হবে, ঠিক আছে? এগুলা চেঞ্জ হবে। অর্থাৎ n যদি বেজোড় হয়, তাহলে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এগুলা চেঞ্জ হয়ে যাবে। সাইন কস, কস সাইন এগুলো চেঞ্জ হয়ে যাবে। সাইন হলে কোসাইন কস হবে, কস হলে সাইন হবে, ট্যান হলে কট হবে। আর জোড় হলে যা আছে তাই থাকবে, সাইনটা সাইনই থাকবে, কসটা কসই থাকবে। কোয়াড্রেন্টে দেখো, অল সাইন ট্যান কস, সকল অনুপাতই ধনাত্মক, সাইন কসেক ধনাত্মক, ট্যান কট ধনাত্মক, কস সেক ধনাত্মক, এখানে সবই ধনাত্মক। এখানে সাইন এবং কসেক ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। এখানে ট্যান এবং কট ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। এখানে কস এবং সেক ধনাত্মক, বাকিগুলা ঋণাত্মক। তাহলে আমরা কোয়াড্রেন্টের হিসাবটা আমরা সবাই জানি, আবার একটু তোমরা বই খুলে একটু দেখে নিবে, ঠিক আছে? এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি, কেউ বলে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, কেউ বলে অল স্টুডেন্ট টেক কেয়ার, অথবা কেউ আছে সংক্ষেপে এএসটিসি এভাবে মনে রাখে। এ দেয়া হলো অল পজিটিভ, এস দেয়া হলো সাইন পজিটিভ, টি দেয়া হলো ট্যান পজিটিভ, সি দেয়া হলো কস পজিটিভ। অর্থাৎ এই সাইনটা শুধু এখানে পজিটিভ, বাকিগুলো কিন্তু নেগেটিভ। তাহলে আমরা কোয়াড্রেন্টের এই যে 90 × n প্লাস মাইনাস থিটা, এখানে চিহ্নটা আমরা এই অনুযায়ী বসাবো। আর 90 ডিগ্রি সহগ যদি জোড় হয়, তাহলে ত্রিকোণমিতিক ফাংশনটা চেঞ্জ হবে। আর যদি বেজোড় হলে চেঞ্জ হবে, আর জোড় হলে যা আছে তাই থাকবে। আর চিহ্নটা আমরা বসাবো এই কোয়াড্রেন্ট অনুযায়ী, ঠিক আছে? এইভাবে আমরা এটাকে মনে রাখবো। তারপরে আমরা চলে যাচ্ছি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক, সাম রিলেশন, এগুলা তোমরা একটু দেখে নিবে। সাইন এটার অড ফাংশন অর্থাৎ বেজোড় ফাংশন, ট্যান বেজোড় ফাংশন, এই জন্য নেগেটিভ। সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা। কিন্তু আবার কসটা হলো জোড় ফাংশন, ধনা, এই জন্য কসটা কস থাকবে। আর কট ট্যান অনুযায়ী হবে সেক কসেক, এগুলো তোমরা তো জানোই, সাইনের উল্টা কসেক, কসের উল্টা সেক। তো সো আমার এখানে মনে রাখতে হবে সাইন এবং ট্যান এই দুটো হলো বেজোড় ফাংশন, অর্থাৎ মাইনাস হচ্ছে সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, আর কসের বেলায় প্লাস। একটা এক্সাম্পল আমরা দেখাই, মান নির্ণয়।
এগুলাকে ব্যবহার করে আমরা মান নির্ণয় করব কিভাবে। যেমন cos 690 ডিগ্রি মান, তাহলে 690 কে আমরা কিভাবে ভাঙাবো? 90 কে 7 দিয়ে গুণ করব, 630। এটার সাথে 60 যোগ করলে 690, অর্থাৎ 90 ডিগ্রি সহ কি এখানে 7 বেজোড়। তাহলে cosটা sin হয়ে যাবে, cosটা sin হয়ে যাবে। আর এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? 90 ইনটু 7, 7 বার, 7টা ঘর গেল, 1 2 3 4 5 6 7, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টে? তৃতীয় কোয়াড্রেন্টে। এরপরে আবার প্লাস 60, তাহলে এটা চলে যাবে চতুর্থ কোয়াড্রেন্টে। যদি প্লাস হয় তাহলে পরেরটায় চলে যাবে, আর যদি মাইনাস হয় তাহলে ওইটা দিয়ে থাকবে। তাহলে আমার এটা চলে গেল চতুর্থ কোয়াড্রেন্টে। চতুর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, আর 90 ডিগ্রি সহ বেজোড়ের কারণে cosটা সাইন হয়ে যাবে, অর্থাৎ sin 60 ডিগ্রি পজিটিভ এবং cosটা সাইন হয়ে গেল। তাহলে চতুর্থ চৌকোণে এবং বেজোড় গুণিত, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে এবং বেজোড় গুণিত। কারণটা কি? ফোর্থ কোয়াড্রেন্ট এবং বেজোড় গুণিত। sec মাইনাস, এটা আগেই প্লাস হয়ে যাবে যেহেতু এটা জোড় ফাংশন, আমি আগেই বলেছি cos এবং sec। 16 দিয়ে গুণ করে 60 যোগ, 16 দিয়ে গুণ করলে আমার কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? 4 4 16, তাহলে আমার ফোর্থ কোয়াড্রেন্ট প্লাস, যেহেতু আবার ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম চৌকোণে চলে আসছে, প্রথম চৌকোণে, এবং গুণিতকটা হলো জোড়, তাহলে সেকটা সেকই থাকবে। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট এবং 90 ডিগ্রি সহগ জোড়, এই জন্য আমার সেকটা সেকই থাকলো জোড়ের জন্য, আর ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য পজিটিভ। এভাবে আমরা আরো এখানে মান নির্ণয় করব। 16 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6, হ্যাঁ, এটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। 16 বার গেলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, আর 90 ডিগ্রি সহগ যেহেতু জোড়, তাহলে আমার কসটা কসই থাকবে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। এখানেও সেম একইভাবে আমরা এই কাজটা করব। 5 পাই বাই 2 মাইনাস 19 পাই বাই 3। তাহলে এখানে আমরা এটাকে লসাগু করে ফেলেছি। লসাগু করে কত হলো? tan of minus 23 পাই বাই 6, অর্থাৎ tan of minus থিটা মাইনাস tan থিটা। তারপর এটাকে আমরা 90 ডিগ্রি সহগকে পাই বাই 2 কে 8 দ্বারা গুণ করলে 4 পাই মাইনাস পাই বাই 6, 4 পাই মাইনাস পাই বাই 6। 23 পাই বাই 6টা কিভাবে হলো? 4 পাই মাইনাস পাই বাই 6। 4 পাই কে আমরা 8 ইনটু পাই বাই 2। তাহলে 8 যেহেতু আমার কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। যেহেতু মাইনাস, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে রয়ে গেছে। আর যদি প্লাস হতো তাহলে আবার চলে যেত ফার্স্ট কোয়াড্রেন্টে। কোথায় চলে যেত? ফার্স্ট কোয়াড্রেন্টে। যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে tan নেগেটিভ, tan নেগেটিভ, তাহলে আমার এখানে নেগেটিভে নেগেটিভে হয়ে গেল, সরি, নেগেটিভে নেগেটিভে হয়ে গেল পজিটিভ। আর যেহেতু সহগটা জোড়, তাহলে এটা tanটা tanই থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা মান নির্ণয় করব কোয়াড্রেন্ট ব্যবহার করে। এখানেও আরেকটা মান নির্ণয় দিয়েছি, এটাও তোমরা একটু করে নেবে। 780, 390, 330, 300 কিভাবে করেছি দেখো। 780 কে 720 যোগ 60, 390 কে 360 যোগ 30, 300 ডিগ্রি কে 360, 330, 360 বিয়োগ 30 কে 330, আর 300 কে 360 বিয়োগ 60। তাহলে এটা 4 দ্বারা গুণ এবং মাইনাস, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে। এটা 4 দ্বারা গুণ এবং মাইনাস, এটা ফোর্থ কোয়াড্রেন্টে। এটা 4 দ্বারা গুণ প্লাস, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে। এটা 8 দ্বারা গুণ প্লাস, তাও এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট এ অল পজিটিভ, 90 ডিগ্রি সহগ জোড়, তাহলে সাইন সাইনই থাকবে। cos, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, cos cosই থাকবে। ঠিক আছে, আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট, যেহেতু এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট মাইনাস, তাহলে এটা ফোর্থ, এখানে আমার সাইনটা নেগেটিভ, আর এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট cos আবার পজিটিভ, তাহলে দুই মাইনাসে প্লাস হয়ে গেল। এরপরে আমরা মান বসিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা মান নির্ণয় করব। এখন আমরা এখানেও আমরা একইভাবে আরেকটা জিনিস এক্সাম্পল দেখতে পাচ্ছি। sin স্কয়ার পাই বাই 7, sin স্কয়ার 5 পাই বাই 14, sin স্কয়ার 8 পাই বাই 7, 9 পাই বাই 14। এগুলোকে আমরা কিভাবে করব? পাই বাই 7 কে
ঠিক রেখে, ছোটটাকে ঠিক রেখে এগুলাকে লসাগু করে 5 পাই বাই 14, পাই বাই 2 মাইনাস পাই বাই 7, এটাকে পাই প্লাস পাই বাই 7, এটাকে পাই বাই 2 প্লাস পাই বাই 7, এইভাবে আমরা এগুলাকে ভাঙিয়ে নিব। এগুলো আমরা নিচের ক্লাসেও করেছি। অর্থাৎ 90 ডিগ্রির সাথে কম্পেয়ার করে এই লসাগুগুলো আমরা করে নিব এবং কোয়াড্রেন্ট অনুযায়ী আমরা এখানে মান বসিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু আমার স্কয়ার সবগুলা, অলওয়েজ সবগুলা প্লাসই হবে। আর 90 ডিগ্রি মাইনাস থিটা cos 90 ডিগ্রি প্লাস থিটা হইলে কোন কোয়াড্রেন্টে? 180 প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, 180 প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টে। যেহেতু আমার এখানে সবগুলাই স্কয়ার আছে, তাহলে এখানে আমার চিহ্ন ডাজেন্ট ম্যাটার, শুধু আমি খেয়াল রাখবো পাই 90 ডিগ্রি সহগ জোর, জোর হইলে সাইনটা সাইনই থাকবে, পাই বাই 2 90 ডিগ্রি সহগ বেজোড় 1 দ্বারা গুণ, তাহলে এটা cos হয়ে যাবে। এটাই শুধু আমার এখানে খেয়াল রাখতে হবে। তাহলে 1 + 1 2। একটা ইম্পর্টেন্ট অঙ্ক, sin স্কয়ার 3 থিটা প্লাস sin স্কয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার 5 থিটা 15 থিটা পর্যন্ত। থিটা দেওয়া আছে পাই বাই 36, এটা বইতে আসছে। থিটা যদি আমার পাই বাই 36 হয়, তাহলে আমার এখানে থিটা কত হচ্ছে? 5 ডিগ্রি। তাহলে আমার এখানে sin স্কয়ার 3 থিটা এই রাশিটার মান হলো 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি থেকে 75 ডিগ্রি। এখন আমরা কোয়াড্রেন্ট ব্যবহার করে এটার মান নির্ণয় করব। তো কিভাবে? 20 ডিগ্রি ঠিক আছে, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, এটাকে পুরোটাকে আমরা এটাকে ভাঙিয়ে লিখলাম আপ টু 75 পর্যন্ত। ঠিক আছে, তারপরে আমরা এখানে 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 25, 45 ডিগ্রি মানটা আমরা বসিয়ে দিলাম। আর 50 ডিগ্রির পরিবর্তে আমরা 90 বিয়োগ 40, এখানে কত? 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 5 করে ডিফারেন্স, 55, 60, 65, 70, 75। তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা কত? cos থিটা। তাহলে আমার কি হয়ে গেল? sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ার। তাহলে sin স্কয়ার 15 আর এখানে কত? cos স্কয়ার 15। এখানে sin স্কয়ার 20, এখানে cos স্কয়ার 20, এখানে sin স্কয়ার 30, এখানে cos স্কয়ার 30। ঠিক আছে, এখানেও আমরা এটা মানটা বসিয়ে দিলে পারতাম, sin স্কয়ার 35, cos স্কয়ার 35। তাহলে 1 1 হয়ে আমার সবগুলা যোগ করে আমার রেজাল্ট হলো কত? 13/2। তাহলে আমরা এখানেও আমরা কোয়াড্রেন্ট ব্যবহার করলাম। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা যতটুকু আলোচনা করেছি কোয়াড্রেন্ট নিয়ে, অঙ্কগুলো একটু বাসায় দেখবে, এগুলা নিজেরা চেষ্টা করলে করতে পারবে। ঠিক আছে, আমরা 15 ডিগ্রি, 20 ডিগ্রি কিভাবে 15 সাথে 75, 20 এর সাথে 70, 25 এর সাথে 65, 30 এর সাথে 60, 35 এর সাথে 65, হ্যাঁ 40 এর সাথে 50, হ্যাঁ 45 এর মান বসিয়ে আমরা এইভাবে একটা করে আমরা মানটা নির্ণয় করলাম। এখানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও বুয়েটে আসছে, থিটা ইকুয়ালস টু পাই বাই 20 হলে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা আপ টু cot 19 থিটা পর্যন্ত। তাহলে থিটা যদি পাই বাই 20 হয়, তাহলে 20 থিটা পাই, tan থিটা হলো পাই বাই 2, 20 থিটা হলো পাই, tan থিটা হলো পাই বাই 2। তাহলে আবার লেফট সাইডে আমরা যদি এটাকে মিলিয়ে দিই, কিভাবে মিলাবো দেখো, 1 19, 3 1 এর সাথে 19, 3 এর সাথে এখানে কত হবে? ডিফারেন্স কত করে? 1 3 5 না? তাহলে আমরা 1 এর সাথে 19, তাহলে 20 থিটা মাইনাস থিটা কত? 19 থিটা। 20 থিটা মাইনাস 3 থিটা কত? 17 থিটা। 20 থিটা মাইনাস 5 থিটা কত? 15 থিটা। 20 থিটা মাইনাস 7 থিটা কত? 13। 20 মাইনাস 9 11। এভাবে আমরা প্রথমটার সাথে লাস্টেরটা, দ্বিতীয়টার সাথে এটা, তৃতীয়টার সাথে এটা, এইভাবে আমরা মিলিয়ে নিব। তাহলে cot থিটা, cot 3 থিটা 5 7 9, তারপরে আমরা 9 এর পরে 11 13 15 17 19। তাহলে আমার cot থিটার সাথে cot 3 থিটা, cot 5 থিটার সাথে এই যে tan থিটা, tan থিটা কত? পাই বাই 2, তাহলে cot পাই বাই 2 প্লাস থিটা,
cot pi by 2 plus theta কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমার যেহেতু আমার এটা সেকেন্ড কোয়াড্রেন্টে tan theta pi by 2 plus theta, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, আমার এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে কি cot নেগেটিভ। তাহলে এই সবগুলো কটা নেগেটিভ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, তাহলে cot theta, cot 3 theta, cot 5, 7, 9, tan theta কত ধরেছি আমরা? tan theta হলো আমার pi by 2। ঠিক আছে, তাহলে tan theta যদি আমার pi by 2 হয়, তাহলে আমার এখানে tan cot pi by 2 plus 5 theta, তাহলে কি হলো 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস tan theta মাইনাস tan 9 theta মাইনাস tan 5 theta, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, একটা মাইনাস, তো সামনে একটা কি আসবে? এই যে এখানে। ঠিক আছে, এই সবগুলো বসিয়ে দিলাম। তাহলে আমার দেখো কয়টা মাইনাস? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার সামনে একটা মাইনাস আসবে। ঠিক আছে, এই মাইনাসটা অবশ্য আমরা এখান থেকে বসিয়েছি, এই লাস্টে এসে -1, অর্থাৎ cot থিটা আর এখানে কত tan থিটা, cot 3 থিটা tan 3 থিটা, cot 5 থিটা tan 5 থিটা, cot 7 থিটা tan 7 থিটা। তাহলে আমরা প্রথম কাজটা কি করেছি? আমরা tan থিটার মান পাই বাই 2, ওই অনুযায়ী আমরা এটাকে পার্ট পার্ট করেছি। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। ঠিক আছে, 9, 11 কে ভাঙিয়েছি এইভাবে, 13, 15, 17, 19। তারপরে tan থিটার পরিবর্তে পাই বাই 2 বসাই দিয়েছি। তারপরে নেগেটিভ চিহ্ন আসে পাঁচটা, পাঁচটা নেগেটিভে মাইনাস, cot এবং tan গুণ করলে 1, cot এবং tan গুণ করলে 1, cot এবং tan গুণ করলে 1। তো শিক্ষার্থীরা, এইভাবে আমরা কোয়াড্রেন্টের ব্যবহারটা দেখাইলাম এবং আমরা আরো কিছু আলোচনা করেছি, পর্যায়ে আলোচনা করেছি, লেখচিত্রে আলোচনা করেছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমরা একটু বাসায় আরো বেশি করে প্র্যাকটিস করবে এবং ত্রিকোণমিতিতে আমরা আস্তে আস্তে আরো ক্লাস নিব পর্যায়ক্রমে। তোমরা যতটুকু সম্ভব চেষ্টা করবে বাসায় প্র্যাকটিস করার। আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।